জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন সময়ে শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আজকের এই অনলাইন ক্লাসে আমি ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অনার্স তৃতীয় বর্ষ শিক্ষার্থীদের সঙ্গে আছি। আমাদের আজকের কোর্স আলোচনার কোর্স নম্বর 23-16-09। আমাদের কোর্সের নাম সমকালীন বিশ্বের সংখ্যালঘু মুসলিম। আমাদের লেকচার নম্বর 07। আমাদের লেকচারের শিরোনাম থাকবে আরাকানি রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর উৎস ও ক্রমবিকাশ এবং বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ ও সৃষ্ট সমস্যাবলী। বাংলাদেশ বর্তমান সময়ের একটা আলোচিত অংশ। আর আমি আজকে আছি আমি যে মোস্তাফিজুর রহমান মিঠুন, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, খুলনা সরকারি মহিলা কলেজ, খুলনা। আমরা আরাকানি রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর উৎস ও বিকাশ এবং বাংলাদেশের রোহিঙ্গা অনুপ্রবেশ ও সৃষ্ট সমস্যাবলী নিয়ে আলোচনা করব। তবে আরাকানি রোহিঙ্গা আমাদের যে আলোচনার বিষয় আরাকানি রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর উৎস ও ক্রমবিকাশ। মিয়ানমার সরকার বা বিশেষ করে জান্তা সরকার এই আরাকানের যে রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠী এদেরকে কিন্তু আরাকানের যা বা বার্মার নাগরিক হিসেবে তারা কখনোই স্বীকার করেনি, বিশেষ করে জান্তা সরকার। কিন্তু আমরা আজকের আলোচনার ভিতরেই আমরা দেখব যে এই আরাকানি রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর প্রাচীন বা অনেক ইতিহাস রয়েছে, যা থেকে আমরা সহজেই বলতে পারবো যে এই আরাকানে রোহিঙ্গারা অনেক প্রাচীন আমল থেকে বা অনেক পূর্ব থেকেই এই রোহিঙ্গারা ওইখানকার স্থানীয় অধিবাসী। আমরা সে সম্পর্কে এখন দেখব। পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মতো বার্মার আরাকান অঞ্চলেও ধীরে ধীরে ইসলামের প্রসার ঘটে। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে যেভাবে ইসলামের প্রসার ঘটেছে আরাকান অঞ্চলেও ধীরে ধীরে ইসলামের প্রসার ঘটেছে। এখানে মুসলিমরা রোহিঙ্গা নামে পরিচিত। আরাকানের যে স্থানীয় মুসলিমরা তারা সাধারণত কি নামে? রোহিঙ্গা নামে পরিচিত। কিন্তু এই 60-এর দশক হতে বর্মী সরকার 60-এর দশক হতে বার্মার যে সামরিক জান্তা সরকার তারা এই আরাকানি রোহিঙ্গা মুসলিমদের বহিরাগত আপদ বলে অভিহিত করে নানাবিধ নির্যাতনমূলক ব্যবস্থা গ্রহণ করে আসছে। এই নির্যাতন এমনই চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে যে মুসলমানরা নিজ ভূমি যে আরাকান অঞ্চল, এই আরাকান অঞ্চল ছেড়ে পার্শ্ববর্তী বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হচ্ছে। ফলে রোহিঙ্গা সমস্যা বাংলাদেশের একটি অন্যতম সমস্যা হয়ে দাঁড়িয়েছে, আবাসন সমস্যা হিসেবে। মানে রোহিঙ্গারা বিশেষ করে রিফিউজি সমস্যা, এটা বাংলাদেশের বর্তমানে একটা সবচেয়ে চরম আলোচিত একটা সমস্যা হিসেবে দাঁড়িয়েছে বাংলাদেশে এই রোহিঙ্গা সমস্যা। আমরা জানি যে বার্মার আরাকান সরকার রোহিঙ্গাদের নানাবিধ বিশেষ করে এই 2019 সালে দিকে চরম আকার ধারণ করেছে এই রোহিঙ্গা সমস্যা। রোহিঙ্গা সমস্যা চরম আকার ধারণ করেছে এবং বার্মা সরকার নানাবিধ নির্যাতনমূলক হত্যা থেকে ধর্ষণ থেকে শুরু করে এমন কোন নিকৃষ্ট কাজ নাই যা বার্মি অনুগত সৈন্যবাহিনী আরাকানি রোহিঙ্গা মুসলিমদের উপর করে নাই। এবং এই সম্পর্কে আমরা এখন দেখবো যে আরাকানি রোহিঙ্গা মুসলিমদের উত্থান কিভাবে, যে আরাকানি রোহিঙ্গারা যে ওইখানকার স্থানীয় অধিবাসী এবং প্রাচীন আমল থেকে যে ওইখানে তারা আছে তার একটা ইতিহাস আমরা এখন ধারাবাহিক ইতিহাস এখন দেখব। তার আগে আমরা এখানে বার্মার একটা মানচিত্র এবং বাংলাদেশের মানচিত্র দেখতে পাচ্ছি। বার্মার এই সর্ব দক্ষিণ পশ্চিমের একটা রাজ্য হচ্ছে এই আরাকান রাজ্য। এই আরাকান রাজ্যের স্থানীয় যে অধিবাসী তাদেরকে আমরা বলবো রাখাইন, এবং এই রাখাইন এরা স্থানীয় অধিবাসী আরাকানি ভাষায় তারা রোহিঙ্গা নামে অভিহিত। এবং এখানে আমরা দেখবো যে রোহিঙ্গারা মনে করে যে এরা দীর্ঘদিন চট্টগ্রাম এবং কক্সবাজার থেকে এরা অভিবাসিত হয়ে আরাকানে এসেছে, এদের আরাকানি সরকারের ভাষ্য মতে। এখন আমরা যে আরাকানিরা যে রোহিঙ্গারা যে স্থানীয় আরাকানের অধিবাসী সে সম্পর্কে আমাদের আজকের আলোচনা বিষয়। আমরা প্রথমে আরাকানের পরিচয়টা একটু জেনে নেই, যে আরাকান অঞ্চলের পরিচয় আমরা একটু জেনে নেই যে বর্তমানে আরাকানের পরিচয়। বর্তমানে বার্মা অতি প্রাচীনকাল থেকে কয়েকটা স্বাধীন রাজ্যে বিভক্ত ছিল। আধুনিক কালে যে বার্মা এটা প্রাচীন আমল থেকে অনেকগুলো স্বাধীন রাজ্যে বিভক্ত ছিল। তন্মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা স্বাধীন রাজ্য বা অংশ হচ্ছে কাকখাইং, কায়াং, রাখাইন বা আরাকান, মুয়েন, বার্মান উল্লেখযোগ্য। বঙ্গোপসাগরের উপকূল বয়ে আরাকান
ইয়োমা পর্বত শ্রেণীর পদমূল ঘেঁষে বাংলাদেশের চট্টগ্রাম সীমান্তে নাফ নদী হতে ইরাবতী নদীর বদ্বীপ অঞ্চলের ব্যাসাইন এলাকা পর্যন্ত রাখাইন বা আরাকান অবস্থিত। এই রাজ্যের প্রকৃত আয়তন 16,500 বর্গমাইল, কিন্তু 1974 সালে মানচিত্রে দেখানো হয়েছে যে এর আয়তন 12,642 বর্গমাইল। এই রাজ্যটির কয়েকটি প্রধান অঞ্চল হলো আকিয়া, চৌকপিউ, স্যান্ডোয়ে, মৌংস, বুদিডং। এগুলো আরাকানের বিভিন্ন অংশের নাম। এবং আমরা এখানে বলছি যে কয়েকটা আরাকান ক্ষুদ্র ক্ষুদ্র বার্মা প্রাচীন আমল থেকে অনেকগুলো রাজ্য বিভক্ত ছিল অতি প্রাচীন আমল থেকে, এবং তার ভিতরে একটা হচ্ছে এই রাখাইন বা আরাকান অঞ্চল। আমরা সুতরাং প্রাচীন আমল থেকে আরাকান একটা স্বশাসিত অঞ্চল, এবং এই সম্পর্কে আমরা আরেকটু বিস্তারিত জেনে নেই। আরাকানের পরিচয় সম্পর্কে আমরা যদি দেখি, তাহলে ভৌগোলিক অবস্থানের গুরুত্বের জন্য ভৌগোলিক যে অবস্থান সমুদ্র তীরবর্তী, এবং এর গুরুত্ব অবস্থানের জন্য আরাকান অষ্টাদশ শতক পর্যন্ত স্বাধীন ছিল। 18 শতক পর্যন্ত আরাকান স্বাধীন ছিল। ওয়ামা পর্বত দ্বারা আরাকান পৃথক থাকায় সত্ত্বেও আন, চগু এই গিরিপথ দিয়ে বার্মার সাথে যোগাযোগ ছিল। যেহেতু এই ওয়ামা পর্বত দ্বারা আরাকান মূল ভূখণ্ড থেকে মারমার মূল ভূখণ্ড থেকে পৃথক ছিল, তথাপিও এই আন এবং চগু গিরিপথ দিয়ে বার্মার সাথে তাদের যোগাযোগ ছিল এই আরাকানের। ফলে আরাকান আকিয়া অঞ্চলটি পাহাড়ি উপজাতিদের আগমনের জন্য একটু উন্মুক্ত ছিল, এবং এখানে আরাকান আকিয়া অঞ্চলটি পাহাড়ি উপজাতিদের আগমনের জন্য উন্মুক্ত ছিল, এবং দ্বাদশ শতাব্দীতে শান উপজাতি ক্ষণিকের জন্য এই অঞ্চল দখল করে নিয়েছিল, এবং দ্বাদশ শতাব্দীতে শান উপজাতি ক্ষণিকের জন্য এই আরাকান অঞ্চল দখল করে নিয়েছিল। দ্বাদশ শতকের মাঝামাঝিতে বার্মার প্যাগান বংশ বা প্যাগান ডাইনেস্টির শাসনামলে উত্তর আরাকানের উপর আক্রমণ চালিয়ে অল্প সময়ের জন্য একে সমস্ত আরাকানে পরিণত করে, কিন্তু দক্ষিণে আরাকানের উপর তাদের কোনো কর্তৃত্ব ছিল না। এই প্যাগান বংশ আরাকানের উপর কর্তৃত্ব করে, কিন্তু সমগ্র আরাকান তারা দখল করে নেয়, এক্সেপ্ট দক্ষিণ আরাকানের উপর তাদের কোনো নিয়ন্ত্রণ ছিল না এই প্যাগান বংশ, বার্মার যে প্যাগান বংশ। সর্বপ্রথম প্রতিবেশী বাংলার সাথে আরাকানের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। সেই সময় থেকে যেহেতু প্রতিবেশী বাংলাদেশ এবং তার পার্বত্য চট্টগ্রাম এবং কক্সবাজার অবস্থিত, এবং এই প্রতিবেশী বাংলার সাথে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল এই আরাকানের, এবং অন্তত 1666 সাল পর্যন্ত এই বাংলাভুক্ত চট্টগ্রামের দখলকে কেন্দ্র করে বাংলা ও আরাকান ত্রিপুরা সংঘর্ষ অব্যাহত ছিল। এবং আমরা ইতিহাস দেখবো যে বিভিন্ন সময়ে আরাকান এবং আরাকান নিয়ে বার্মা কিংবা তিব্বতীয়দের সাথে বাংলার যেসব নবাব বাংলা যাদের দখলে ছিল তাদের সাথে দীর্ঘ সময় সংঘর্ষ অব্যাহত ছিল। তো 1885 সালে বার্মা কর্তৃক আরাকান দখলের পূর্ব পর্যন্ত 1785 সালে বার্মা কর্তৃক আরাকান দখলের পূর্ব পর্যন্ত কখনো আরাকানের স্বাধীনতা ক্ষুণ্ণ হয়নি। তাই বার্মার একজন বিখ্যাত ঐতিহাসিক নাম হচ্ছে আর্থার ফেয়ার। এই আর্থার ফেয়ার তিনি বলেন যে প্রাচীন কাল থেকেই আরাকানি বা রাখাইন স্বাধীন জাতিসত্তার অধিকারী ছিল, যেখানে খ্রিস্টীয় পূর্ব 2666 থেকে 1776 খ্রিস্টাব্দ পর্যন্ত দীর্ঘ সময় রাখাইন নরপতিরা স্বাধীন সার্বভৌম আরাকানের রাজত্ব করেছেন। সুতরাং আরাকান কিন্তু সম্ভবত আমরা বলবো যে আরাকান দীর্ঘ সময় আরাকান স্বাধীন রাজ্য হিসেবে টিকে ছিল, এবং মানচিত্রে তাদের অবস্থান তারা ধরে রাখতে সক্ষম হয়েছিল দীর্ঘ সময়। আমরা আরাকানের স্থায়ী অধিবাসী রাখাইন, এই রাখাইন বা আরাকানের নৃতাত্ত্বিক পরিচয় সম্পর্কে আমরা যদি দেখি, তাহলে আমরা আরো ক্লিয়ার পরিষ্কার হয়ে যাব যে এইখানে দীর্ঘদিন ধরে এই যে রোহিঙ্গারা ওইখানকার স্থানীয় অধিবাসী। আরাকানের বিভিন্ন জাতি গোত্র বা কৌমের জনগণ রয়েছে। আরাকান অঞ্চলে বিভিন্ন জাতি গোত্র কৌম এর জনগণ রয়েছে। আরাকানের বিভিন্ন জনগোষ্ঠীতে অবদান রয়েছে আরাকানের, এবং আরাকানের যে আধুনিক আরাকান এর গঠনে বিভিন্ন জাতিগোষ্ঠী গোত্র কৌমের অবদান রয়েছে, বিভিন্ন জাতিগোষ্ঠীর অবদান রয়েছে, এবং এই আরাকানের বিভিন্ন জনগোষ্ঠীর অবদান রয়েছে। মঙ্গোলয়েড নৃগোষ্ঠীর উল্লেখযোগ্য বিভিন্ন নৃতাত্ত্বিক গ্রুপের মানুষ, ভারতীয় ও আরবীয় বংশোদ্ভূত নানা জন বিভিন্ন সময় আরাকানে এসেছেন এবং আরাকানের স্বাধীনতা অক্ষুণ্ণ রেখেছেন, এবং তারপর স্থানীয় জনগোষ্ঠীর বা স্থানীয় অভিবাসীদের সাথে মিলিয়ে তারা এইখানে স্থানীয়ভাবে বসবাস করছে, এবং এর ভেতরে মঙ্গোলয়েড নৃগোষ্ঠী রয়েছে, তারপরে নৃতাত্ত্বিক গ্রুপের মানুষ রয়েছে, ভারতীয় এবং আরবীয় বংশোদ্ভূত নানাজন। তবে সামগ্রিকভাবে আরাকানের প্রাচীন জনগোষ্ঠীর দুইটা শ্রেণীতে আমরা ভাগ করব। সামগ্রিকভাবে আরাকানের যে প্রাচীন জনগোষ্ঠীর দুইটা শ্রেণীতে আমরা উল্লেখ করব। এক হচ্ছে মন বা তৈলঙ্গ, এরা পশ্চিম চীন থেকে আগত, এবং দ্বিতীয়টা হচ্ছে তিব্বত বার্মান
বা পূর্ব তিব্বত থেকে আগত মূল যে জনগোষ্ঠী, প্রধানত দুইটা জনগোষ্ঠী উল্লেখ পাবে, এবং একটা হচ্ছে মনবাতি উইলঙ্গ আর একটা হচ্ছে তিব্বতীয় বার্মান। এদের প্রচলিত নাম এই যে পিউ বা কানরান বা থেট বা পিউ পিউরা, এবং বিভিন্ন নামে যেমন পিউ, কানরান এবং থেট, এবং এই পিউরা পরবর্তীতে বর্মী নামে পরিচিতি লাভ করেছে, এবং আরাকান অঞ্চলে এরা কানরান নামে পরিচিত। সমগ্র আরাকানে এই বর্মীরা কানরান পরিচিত, এবং সমগ্র বার্মার আদি অধিবাসীরা, সমগ্র বার্মার যে আদি অধিবাসী এরা কারেন নামে মায়ানমারে পরিচিত। সুতরাং আমরা আরাকানিদের নৃতাত্ত্বিক পরিচয় সম্পর্কে আরো বিস্তারিত জেনে গেলাম। এবারে আমরা রাখাইন বা রোহিঙ্গা নামের উৎপত্তি বা রোহিঙ্গাদের ইতিহাস আমরা এখন জানবো। রাখাইন বা রোহিঙ্গা নামের উৎপত্তি এই সম্পর্কে প্রাচীন কাল থেকে আরাকানিরা নিজেদেরকে রাখাইন এবং তাদের জন্মভূমিকে রাখাইন প্রে বলে অভিহিত করে। রাখাইন হচ্ছে স্থানীয় জনগোষ্ঠী এবং প্রে হচ্ছে দেশের নাম। সুতরাং রাখাইন প্রে মানে এই আরাকানের রাখাইন প্রে বলা হতো, আর প্রাচীন আমল থেকে রাখাইনদের রাখাইন এবং তাদের জন্মভূমিকে রাখাইন প্রে বলা হতো। সুতরাং রাখাইন শব্দ সংস্কৃত শব্দ রক্ষ বা রাক্ষস এবং পালি সাক্ষ শব্দ থেকে গৃহীত হয়েছে এই রাখাইন শব্দটি। রাখাইন শব্দের অর্থ দৈত্য বা রাক্ষস। সুতরাং প্রাচীন আমল থেকে এই রাখাইন বিভিন্ন নামে অভিহিত হইতো, এবং এদের যে উৎপত্তি মানে ছিল, সহস্তিতি ছিল, এটা আমরা সহজে উন্মেয়। আলমগীর নামায় বিখ্যাত ইতিহাস গ্রন্থ আলমগীর নামায় আরাকান নাম লিখিত হয়েছে রাখঙ্গ। তিব্বতী ঐতিহাসিক বিখ্যাত শেখ লামা তারানাথ আরাকানকে রাখন বলে উল্লেখ করেছেন, এবং আইনে আকবরীতে রাখাইনকে আখরঙ্গ বলে উল্লেখ করছেন। সুতরাং প্রাচীন আমল থেকে রাখাইন অঞ্চল বা এইখানে মুসলিমদের অস্তিত্ব ছিল, এটা আমরা আরো সহজে বলতে পারবো। বারিস্তান গায়েবিতে আরাকানকে আখরং এবং এর অধিবাসীকে রখ-ইং বলে উল্লেখ করেছে। আবার আধুনিক কালে ডক্টর আহমদ শরীফ তিনি বলছেন, তিনি একটা তার গবেষণা কর্মে উল্লেখ করছেন যে এখনো পার্বত্য চট্টগ্রামের একটি এলাকার নাম রাইখোইং, এবং মুসলিম রচিত বাংলা উপাখ্যানে রোকাম শহর বা রাজ্য হলো জিনপুরীদের দেশ। এই রোকাম, তার মতে এই রোকাম রাখাইন শব্দের বিকৃত রূপ। বিভিন্ন সময়ে বাংলা শব্দের উচ্চারণের তারতম্যের জন্য এই রোকাম একসময় রাখাইন শব্দে বিকৃত হয়েছে, এবং এই রোখাইন স্থানীয় চট্টগ্রামের অঞ্চলের অধিবাসীদের কাছে জিনপুরীদের দেশ নামে, বা তারা মনে করতো তাদের স্থানীয় যে রূপকথা কল্পকথা, সেখানে এই রোকাম বা রাখাইন হচ্ছে জিনপুরীদের দেশ। সুতরাং বার্মার ঐতিহাসিক আরতাল পেয়ার আরাকান নামকে এই রাখাইন শব্দের বিকৃত রূপ বলে অভিহিত করছেন। সুতরাং রোহিঙ্গা বা আরাকান যে প্রাচীন আমল থেকে ওইখানে স্থানীয় অধিবাসী, তার কোনো সন্দেহ নাই। আমরা অতএব এই কথা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়ে যায় যে রাখাইন শব্দ থেকেই মূলত আধুনিক আরাকান নামের উৎপত্তি হয়েছে। রাখাইন শব্দ থেকে আধুনিক শব্দ উৎপত্তি, শব্দের উচ্চারণগত তারতম্যের জন্য বা পার্থক্যের জন্য রাখাইন থেকে আরাকান নামের উৎপত্তি হয়েছে। এজন্য 1962 সালে জেনারেল নেউম ক্ষমতা আসার পর আরাকান নাম পরিবর্তন করে রাখেন রাখাইন স্টেট। সুতরাং রাখাইন যে আরাকান, এটা কোনো সন্দেহ নাই, এবং প্রাচীন আমল থেকে বা বিভিন্ন ঐতিহাসিক সূত্র থেকে আমরা কিন্তু তার প্রমাণ পেয়ে গেলাম। এখানে উল্লেখ্য যে রোহিঙ্গা শব্দটির উৎপত্তি, আর এবার আমরা রোহিঙ্গার সাথে আসবো। রাখাইন নামের উৎপত্তি এবার দেখলাম, এবার আমরা রোহিঙ্গা নামের উৎপত্তি সম্পর্কে দেখবো। এতক্ষণ আমরা রাখাইন কিভাবে আসলো এবং রাখাইন যে আরাকানের একটা অংশ, তার বিন্দুমাত্র সন্দেহ নাই। এখন আমরা রোহিঙ্গা নামের উৎপত্তি দেখবো। এখানে উল্লেখ্য যে রোহিঙ্গা নামটির উৎপত্তি এই রাখাইন শব্দ থেকে এসেছে। ভাষাবিদগণ দেখেছে যে ভাষাবিদগণ বিভিন্ন সময় দেখেছেন যে রাখাইন থেকে হয়েছে রোয়াং। রাখাইন একটা শব্দ, এই রাখাইন শব্দ থেকে হয়েছে রোয়াং, এবং এই রোয়াং আরো বিকৃত হয়েছে রোহিঙ্গা। আর রাখাইন বিকৃত রূপ ধারণ করেছে রোয়াং এ, এবং রোয়াং আরো বিকৃত রূপ ধারণ করে উচ্চারণের বিভিন্ন সময়ে উচ্চারণের পার্থক্য বা তারতম্যের জন্য হয়েছে রোয়াং। রাখাইন থেকে রোয়াং, রোয়াং থেকে রোহিঙ্গা। আর রোহিঙ্গা শব্দ দ্বারা আরাকানের অধিবাসীদের বোঝানো হয়। আরাকানের যে অধিবাসী, তাদেরকে এই রোয়াং বা রোহিঙ্গা বোঝানো হয়েছে। আজও চট্টগ্রামের রোয়াং এবং রোহিঙ্গা শব্দ দ্বারা যথাক্রমে আরাকান এবং আরাকানের অধিবাসীদেরকে বোঝানো হয়। স্থানীয় অধিবাসীরা রোয়াং বলতে বোঝা হয় আরাকান, এবং রোহিঙ্গা বলতে স্থানীয় অধিবাসী। সুতরাং আরাকান এবং আরাকানের অধিবাসীদের রোয়াং আমরা বা রোহিঙ্গা নামে অভিহিত করতে পারি। সুতরাং তারা বহিরাগত আপদ নয় আরাকানে বা মায়ানমারে, এরা স্থানীয় অধিবাসী। এটা আমরা নিঃসন্দেহে বা সন্দেহভাবে প্রমাণ করব বা প্রমাণ করছি। রাখাইন বা রোহিঙ্গা নামের উৎপত্তি। ডক্টর আহমদ শরীফ ব্যাখ্যা দিয়েছেন যে 1433 সাল থেকে 1785 সাল পর্যন্ত প্রায় 350 বছর বা 350 বছর ধরে আরাকানের রাজধানী ছিল মোরোহঙ্গ।
এই দীর্ঘ সময় 350 বছর আরাকান যে একটা স্বাধীন স্টেট ছিল, এই স্বাধীন স্টেটের রাজধানী ছিল মোরভঙ্গ। এই মোরভং সাধারণত চট্টগ্রামবাসীদের মুখে বিকৃত হয়ে রোহাঙ্গ হয়েছে। নাম ছিল আরাকানের স্বাধীন, যে আরাকান যে স্বাধীন একটা স্টেট এবং এর রাজধানী ছিল মোরভঙ্গ। এই মোরভঙ্গ চট্টগ্রামে স্থানীয় যে অধিবাসী তাদের বিকৃত উচ্চারণ তারতম্যের জন্য নাম হয়েছে রোহাঙ্গ, এবং এই রোহাঙ্গ বা রোসাঙ্গ পরবর্তীতে রোহাঙ্গ হয়েছে রোআঙ্গ হয়েছে রোসাঙ্গ। রোহাঙ্গ বা রোসাঙ্গ বিকৃত হয়ে এই রোসাঙ্গ থেকে মূলত আরো বিকৃত হয়ে রোহিঙ্গা শব্দটি আগত বলে আহমদ শরীফ মনে করেন। আমরা আর যদি ঐতিহাসিক উৎসের দিকে তাকাই তাহলে কাজী দৌলত এবং আলাউলের উক্তিতে এর প্রমাণ আমরা পেয়ে যাব। যেমন কাজী দৌলত তার এখানে বলেছেন যে কণ্ডফুলী নদীর পূর্বে আছে এক পুরী, রোসাঙ্গ নগরী নাম স্বর্গ অবতরী। এটা বলছেন যে কাজী দৌলত তিনি তার লেখায় যে এটা উল্লেখ করেছেন যে কণ্ডফুলী নদীর পূর্বে আছে এক পুরী রোসাঙ্গ নগরী তার স্বর্গ অবতরী। সুতরাং এই রোসাঙ্গ থেকে কিন্তু রোহিঙ্গা শব্দের উৎপত্তি হয়েছে। এটা কাজী দৌলতের লেখনী থেকে আমরা পাই। তাছাড়াও মুসলিম কবি আলাউল তার সৈফুল মুলক বদিউজ্জামান কাব্যে আলাউল উল্লেখ করেছেন যে ফিটি তলে অনুপম রোসাঙ্গ শহর নাম শস্য মৎস্য সতত পূর্ণিত। আলাউলের এখানে কিন্তু রোসাঙ্গ হিসেবে অভিহিত করছেন। এই রোসাঙ্গ কিন্তু পরবর্তীতে বিকৃত রূপ হয়ে নাম হয়েছে রোহিঙ্গা বা স্থানীয় অঞ্চলের অধিবাসী বা রোহিঙ্গা নামের উৎপত্তি হয়েছে এই আরাকানের। সুতরাং প্রাচীন আমল থেকে বা অনেক পূর্ব থেকে রোহিঙ্গা বা আরাকানের স্থানীয় অধিবাসী, এতে কোনো সন্দেহ নাই। এবার আমরা দেখব যে আরাকানে ইসলাম কিভাবে এসেছে। সামগ্রিকভাবে বার্মায় প্রচলিত ধর্ম ছিল সর্বপ্রাণবাদ। বার্মার প্রচলিত ধর্ম ছিল সর্বপ্রাণবাদ। বর্মীয় আরাকানিদের ধর্মীয় দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল সেই সময় ব্রাহ্মণ্যবাদ, বৌদ্ধ ধর্ম ও ইসলাম ধর্ম। প্রাচীন প্রথম থেকেই আরাকানে বার্মায় প্রচলিত একটা ধর্ম ছিল সর্বপ্রাণবাদ। এই সর্বপ্রাণবাদ বা এই ধর্মের উপর বা ধর্মীয় বা আরাকানি ধর্মের বিশ্বাসের উপর গুরুত্বপূর্ণ বা আমূল পরিবর্তন আনয়ন করেছিল ব্রাহ্মণ্যবাদ, বৌদ্ধ ধর্ম এবং ইসলাম ধর্ম। সমুদ্র যোগাযোগের সুবিধার জন্য প্রথম দিকে বার্মা ও আরাকানের বৌদ্ধ ধর্মের অনুপ্রবেশ ঘটেছে। কারণ সমুদ্র যোগাযোগের সুবিধার জন্য এই বার্মা আরাকানে বৌদ্ধ ধর্মের অনুপ্রবেশ ঘটেছে। বৌদ্ধ ধর্ম ছাড়াও জৈন ধর্ম ও হিন্দু ধর্ম আরাকানে প্রবেশ করেছে বিভিন্ন সময়। বৌদ্ধ ধর্মের সাথে জৈন ধর্ম এবং হিন্দু ধর্ম আরাকানে বিভিন্ন সময় প্রবেশ করেছে। আরাকানের সংশ্লিষ্ট সম্প্রদায় হলো বর্তমানে বৌদ্ধ, এবং দ্বিতীয় ও তৃতীয় সংশ্লিষ্ট ধর্ম হলো মুসলিম ও হিন্দু। সুতরাং আরাকানে দ্বিতীয় বৃহত্তর সংশ্লিষ্ট সম্প্রদায় হচ্ছে মুসলিম এবং তৃতীয়ত আছে হিন্দু ধর্ম। আরাকানে ইসলামের আগমন বৌদ্ধ ধর্মের পর শুরু হয়েছে কয়েকটি পর্যায়ে। আরাকান ইসলাম ধর্মের যে বা মুসলিমদের আগমন ঘটেছে কয়েকটা পর্যায়ে, আমরা সেই সম্পর্কে এখন দেখব। এবং আর তা হলো সেই পর্যায়গুলো হলো, প্রথমত অষ্টম শতকে আরাকান রাজ মহতঙ্গ সন্দ এর আমলে আরাকানে মুসলিমদের প্রথম অনুপ্রবেশ ঘটেছিল। সুতরাং অষ্টম শতকে আরাকানে মুসলিমদের অনুপ্রবেশ ঘটেছে। বাণিজ্যরত যেসব জাহাজ বিভিন্ন দুর্যোগের সময় ভেঙে গেছে বা ঝড়ের কবলে পড়েছে, এই জাহাজে বিপন্ন আরবরা আরাকানে রামরি দ্বীপে আশ্রিত হয়ে রাজার অনুমতি নিয়ে আরাকানে বসবাস করতে থাকে। সেই সময়ে বস্তুত প্রাচীনকালে থেকে আরব সাগর এবং ভারত মহাসাগরের নৌ বাণিজ্য ছিল আরবদের দখলে। বিভিন্ন সময় আমরা জানি যে আরবদের দখলে ছিল মূলত সামুদ্রিক বাণিজ্য। ভারত মহাসাগরের এক সময় জনপ্রিয় নাম ছিল আরব লেক। ভারত যে মহাসাগর এর এক সময় জনপ্রিয় নাম ছিল আরব লেক। ভারত মহাসাগরের নাম তো পরে হয়েছে সেই সময়, তার পূর্বে থেকে এইখানের এই ভারত মহাসাগরের একটা জনপ্রিয় নাম ছিল আরব লেক। আরব বণিকরা চীন সমুদ্র যাত্রাপথে আরাকানে বিখ্যাত রামরি দ্বীপে যাত্রা বিরতি করত। আরব বণিকরা চীন সমুদ্র যাত্রাপথে আরব বণিকরা চীনে যে বাণিজ্য করত, এই চীন বাণিজ্যের সমুদ্রপথের বাণিজ্যপথে আরাকানে বিখ্যাত রামরি দ্বীপে যাত্রা বিরতি করত। তবে তখন রামরিতে মুসলমানদের সংখ্যা কত ছিল তা জানা না গেলেও সেখানে যে মুসলিম ছিল তা প্রমাণ পাওয়া যায় আকিয়াবের যে আরব বণিকদের নির্মিত এক গম্বুজ বিশিষ্ট বন্দর, মোকাম, মসজিদ
এ থেকে আমরা সহজে অনুমান করতে পারি যে আরাকানে অনেক প্রাচীন আমল থেকে ইসলামের তথা মুসলিমদের আগমন ঘটেছে। দশম শতাব্দীতে মধ্যে আরাকানি মহিলাদের মধ্যে প্রচলিত পর্দা প্রথার কথা উল্লেখ পাওয়া যায়। একটা মিস্টার হার্ভে তার লেখনীতে তিনি বলেছেন নিঃসন্দেহে এটা ইসলামের প্রভাব। হার্ভে বলছেন যে সেখানে যেহেতু পদপথ প্রচলন ছিল, সুতরাং এটা নিঃসন্দেহে একটা ইসলামের প্রভাব। দ্বিতীয় পর্যায়ে যদি আমরা দেখি যে আরাকানে মুসলমানদের বা ইসলামের অনুপ্রবেশ বা প্রবেশ, দ্বিতীয় পর্যায়ে আরাকান মুসলিম জনগোষ্ঠীর বিকাশে বাংলার ভূমিকা প্রনিধানযোগ্য বলবো আমরা। দ্বিতীয় পর্যায়ে এবার বাংলার ভূমিকা ছিল অগ্রগণ্য। বাংলায় যদিও রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা পায় 13 শতকে, কিন্তু চট্টগ্রাম অঞ্চলে আরবীয় বণিক ও পিরিয়াউলিয়াদের অনেক আগে থেকেই যোগাযোগ ছিল এই আরাকানের সাথে। আকিয়াব জেলার স্যান্ডোয়তে বদরুদ্দিন আউলিয়ার মাজার আজও বিদ্যমান। সুতরাং আকিয়াবে এখনো যে বদরুদ্দিন আউলিয়ার মাজার এখনো বিদ্যমান হচ্ছে, এটা 13 শতকে। সুতরাং অনেক প্রাচীন আমল থেকে বা পূর্ব থেকে এই আরাকানে যে মুসলিমদের বসতি গড়েছিল তার কোনো সন্দেহ নাই। বস্তুত বাংলার চট্টগ্রাম যখন থেকে রোসাঙ্গ রাজ্যের অধীন, তখন থেকেই সেখানে বাংলার অমুসলিম অনুপ্রবেশ বা বসবাস করতে থাকে মুসলিমরা অমুসলিমদের সাথে। যখন আরাকান রোসাঙ্গ রাজ্যের অধীন এই চট্টগ্রাম অঞ্চল, আর 991 সালে তয়ুঙ্গ ছন্দ বা যার নাম চিত্তৌগং, যার অর্থ যুদ্ধ করা অন্যায়, এর নামে একজন আরাকানি রাজা ছিল এই নামে, এবং তিনি চট্টগ্রাম এক সময় দখল করেন। এবং তার নাম অনুসারে নাকি অনেক ঐতিহাসিক বলেছেন যে চিটাগং নামকরণ হয়েছে এই চিত্তৌগং এর নাম অনুসারে চিটাগং নাম হয়েছে বলে অনেক কিংবদন্তি রয়েছে এই সম্পর্কে। সুতরাং এখানে দীর্ঘ সময় আরাকান দখল কিংবা অন্য সময় আরব বণিকদের মাধ্যমে আরাকানে বা বার্মার ইসলামের প্রসার ঘটেছে। দ্বিতীয় পর্যায়ে আমরা আরো যদি দেখি যে 1338 সালে ফখরুদ্দিন মোবারক শাহ দেববংশীয় রাজার অধিকার থেকে চট্টগ্রামকে মুসলিম শাসনাধীন আনেন, যিনি আরাকান বা ত্রিপুরা সামন্ত হিসেবে চট্টগ্রাম শাসন করতেন। এই দেববংশীয় কোন রাজা তিনি চট্টগ্রাম শাসন করতেন বা আরাকান বা ত্রিপুরার সামন্ত হিসাবে, এবং তার কাছ থেকে ফখরুদ্দিন মোবারক শাহ 1338 খ্রিস্টাব্দে চট্টগ্রামকে দখলে আনেন এবং 1430 সালে আরাকান গৌড় সামন্ত রাজ্যে পরিণত হয়। 1430 সালে আরাকান গৌড় রাজ্যের সামন্ত রাজ্যে পরিণত হয়। এবং তবে বশ অহপ্য নামে আরাকানের একজন রাজ ছিল বশ অহপ্য। এই আরাকান রাজ চট্টগ্রাম দখল করে বাংলা বিজেতা হিসেবে কিন্তু খ্যাত হয়েছেন, এবং গৌড়ের সুলতান বরবক শাহ পুনরায় চট্টগ্রাম দখল করেন। সুতরাং আমরা দেখছি এক সময় বার্মারা দখল করছে, এক সময় মুসলিম শাসকরা দখল করছে, এক সময় গৌড় রাজ যে সে দখল করছে। সুতরাং দীর্ঘ সময় এক সময় রাজনৈতিক ভাবে ক্ষমতার পালাবদল ঘটছে। এবং 1512 থেকে 17 সালের মধ্যে এই মাত্র এই অল্প সময়ের মধ্যে চট্টগ্রাম 3 বার ত্রিপুরা রাজ দখল করেছে, 3 বার গৌড় রাজ দখল করেছে। 1926 সালে নুসরত শাহ চট্টগ্রাম দখল করে এবং হাটহাজারী বর্তমান যে হাটহাজারী চট্টগ্রামের এখানে তিনি রাজধানী স্থাপন করে। সুতরাং ক্ষমতার পালাবদলের সাথে সাথে ধর্মীয় বিষয়টিও কিন্তু গুরুত্ব পেয়েছে এবং আরাকানে ইসলামের প্রসার ঘটেছে। সুতরাং আরাকানে দীর্ঘ সময় ক্ষমতার পালাবদল বা রাজনৈতিক প্রেক্ষাপটে কিন্তু ইসলামের প্রসার ঘটেছে আরাকান অঞ্চলে। তৃতীয় পর্যায়ে পঞ্চদশ শতকের প্রথম দিকে এই পর্যায়ে শুরু হয়। তৃতীয় পর্যায়ে আরাকান ইসলামের প্রচার বা প্রচারে তৃতীয় পর্যায়ে মূলত হয়েছে পঞ্চদশ শতকে, এবং রাজনৈতিকভাবে আরাকানে ইসলামের প্রভাব পরিলক্ষিত হয়েছে। আমরা এই সময়ে রাজনৈতিকভাবে আরাকানে যে ইসলাম একটা ধর্ম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বা পরিলক্ষিত প্রভাব পেতে সক্ষম হয়েছে 15 শতকে। 1404 সালে আরাকান রাজ নরমিখোলা বার্মার একটি স্বশাসিত রাজ্যে ডেলকার রানীর প্রতি আসক্ত হয়ে পড়েন। একটা রাজনৈতিকভাবে আরাকানে ইসলাম পরিলক্ষিত হয়েছে এবং এর পেছনে একটা মানে রোমান্টিক কাহিনী বলবো আমি যে পরিচিত রয়েছে। যেমন আমরা রোমান্টিক কাহিনী এই জন্য বলছি যে আমরা যদি নিম্নোক্ত ঘটনা খেয়াল করি তাহলে দেখবো যে 1404 সালে আরাকান রাজ ছিল নরমিখোলা। বার্মার একটি আরাকান রাজ নাম ছিল নরমিখোলা। তিনি বার্মার স্বশাসিত রাজ্য ছিল একটা ডেলকা। এখানে এই ডেলকার যে রাজা তার যে রানীর প্রতি আসক্ত হয়ে পড়ে এই নরমিখোলা। এই সুন্দরী রানী সাকুইকে তিনি অপহরণ করে এই নরমিখোলা, যা দেশীয় রাজবর্গের জন্য জাত্যাভিমানে একটা আঘাত লাগে। তাদের আহ্বানের সত্ত্বেও নরমিখোলা রানীকে ফেরত দিতে অস্বীকার করে। সমগ্র যে স্থানীয় যে রাজারা তারা এই রাজা নরমিখোলাকে বলে যে রানীকে ফেরত দিতে।
কিন্তু নরমিকোলা অস্বীকার করে এবং করলে দেশীয় রাজারা বার্মা রাজার সাহায্য চায় এবং বার্মা রাজার সাহায্যে আরাকান আক্রমণ করে এবং নরমিকোলা সম্মিলিত বাহিনীর কাছে পরাজিত হয় এবং গৌলরাজ ইলিয়াস শাহী শাসকদের দরবারে আশ্রয় নেয়। এই নরমিকোলা পরাজিত হয়ে গৌল রাজা ছিল ইলিয়াস শাহ তার দরবারে আশ্রয় নেয় এবং সেখানে তিনি প্রায় 24 বছর অবস্থান করেন এবং এই সময় মুসলিম রাষ্ট্রনীতি ও ইতিহাস তিনি আয়ত্ত করেছিল। এই নরমিকোলা এই সময় ইতিহাস এবং রাষ্ট্রনীতি, মুসলিম রাষ্ট্রনীতি এবং মুসলিম ইতিহাস সম্পর্কে বিশদ জ্ঞান ধারণ করেছিল। গৌলরাজ জালালউদ্দিন শাহ যেহেতু তার দরবারে আশ্রয় নিয়েছে, সেখানে 20 বছর অবস্থান করছে এবং একসময় গৌড় রাজা হয়েছে জালালউদ্দিন। তিনি 20,000 সৈন্য দিয়ে তার 1430 সালে ওয়ালি খানকে সেনাপতি করে আরাকানে পাঠান এই রাজ্য উদ্ধারের জন্য। বর্মীরা আরাকান ছেড়ে পালিয়ে যায় এই মুসলিম সৈন্যদের ভয়ে এবং ওয়ালি খান সেই সময় বিশ্বাসঘাতকতা করে এই গৌড় রাজার সাথে এবং তিনি নিজে ক্ষমতা দখল করে এবং জালালউদ্দিন শাহ সিন্ধি পরবর্তী যিনি ক্ষমতা দখল করে এই ওয়ালি খান সেনাপতি, তিনি ক্ষমতা দখল করে জোর করে জালালউদ্দিনের সাথে বিশ্বাসঘাতকতা করে এবং জালালউদ্দিন খান পরবর্তীতে সিদ্ধি খানকে 30,000 সৈন্য দিয়ে আরাকানে পাঠায় রাজ্য উদ্ধারের জন্য, আরাকান রাজ্য গৌড় রাজার অধীনে আনার জন্য এবং ওয়ালি খান সিন্ধি খানকে ভয়ে পালিয়ে যায়। ওয়ালি খান সিন্ধি খানের ভয়ে পালিয়ে যায় এবং এই ওয়ালি খান পালিয়ে গেলে এই সৈন্যরা সিন্ধি খানের অবশ্যই যে ওয়ালি খানের সৈন্য বাহিনী ছিল তারা এই সিদ্ধি খানের দলে যোগ দেয়। রাজ্য উদ্ধার হলে নরমিকোলা সুলাইমান শাহ নাম ধারণ করে পুনরায় ক্ষমতায় বসেন। এবার নরমিকোলা নাম ধারণ করলেন মুসলিম নাম এই সুলাইমান শাহ এবং তারপর থেকে এই আরাকানে যেসব রাজারা হতো তারা অন্য ধর্মাবলম্বী হলেও তারা কিন্তু ইসলামী বা মুসলিম নাম ধারণ করতো তারপর থেকে এবং আমরা এখানে দেখবো নরমিকোলা সুলাইমান শাহ নাম ধারণ করেছে এবং তিনি পুনরায় ক্ষমতায় বসছে এবং মারাউকে বংশ প্রতিষ্ঠা করেছে। নতুন একটা বংশ মারাউকু বংশ এই প্রতিষ্ঠা করছে এবং সিদ্দিক খানের সহচররা একটি মসজিদ সেখানে প্রতিষ্ঠা করে যা ওই সময়ে সিদ্দিক খানের মসজিদ নামে পরিচিত। ফলে আরাকানে স্পষ্ট মুসলিম প্রভাব লক্ষ্য করা যায় এই সময় থেকে। ওই সময় থেকে আরাকানে ফার্সি হরফে কলিমা, ইসলামের কলিমা সংবলিত মুদ্রাও কিন্তু প্রচলন হয়েছে। বস্তুত তখন বাংলা ও আরাকান উভয় দেশের মুদ্রায় কুফিক রীতিতে কালিমা খোদিত হতো। স্থানীয় আরাকানের একটা ভাষা। এই কুফিক রীতিতে কিন্তু মুদ্রায় কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ এই অংশটুকু অনুদিত হতো, কলেমায় মুদ্রিত হতো। তারপর থেকে আমরা বলবো যে স্থায়ীভাবে মুসলিমরা একটা রাজনৈতিক শক্তি হিসেবে এখানে প্রতিষ্ঠা পেয়েছে। চতুর্থ পর্যায়ে আমরা যদি দেখি যে আরাকানি মুসলিম জনগোষ্ঠীর বিকাশে উল্লেখযোগ্য সময় হলো সপ্তদশ শতকের মাঝামাঝি সময়ে। আরাকানি মুসলিম জনগোষ্ঠীর বিকাশে উল্লেখযোগ্য সময় হলো সপ্তদশ শতকের মাঝামাঝি সময়। এই পর্যায়ে আরাকানের রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর উল্লেখযোগ্য রকম বিকাশ ঘটেছে সপ্তদশ শতকের মাঝামাঝি সময়। এই সময়ে আরাকানি মুসলিম কবি সাহিত্যিক যারা ছিল তারা বাংলা ভাষা চর্চা, প্রশাসনের উৎসব স্তরে মুসলিমদের নিয়োগ এর প্রমাণ আমরা বিভিন্ন সময় পেয়ে যাই। যেমন বাঙালি কবি কাজী দৌলত বা তাছাড়াও আলাউল, তাছাড়াও আমরা বলবো মাগন ঠাকুর উল্লেখযোগ্য কবি যারা আরাকান রাষ্ট্রভার অলঙ্কৃত করেছিল। তারা রোসাঙ্গে বসে বাঙালি সংস্কৃতি ও সাহিত্যের স্বর্ণযুগ সৃষ্টি করেছিল তাদের অগোচরে। বাংলা সাহিত্যের পুনরুজ্জীবিত বা পূর্ণাঙ্গ রূপ আমরা পাই এই আরাকানে বসে। সুতরাং আরাকানে দীর্ঘ সময় ধরে মুসলিমদের বসতি ছিল। তাছাড়াও আরাকানে মুসলিম বসতি ও বিকাশ চূড়ান্ত পর্যায়ে হলো 1660 সাল, যখন বাংলার মোগল শাসক শাহ সুজা আরাকানে আশ্রয় নিয়েছিল। এই পঞ্চম পর্যায়ে এই মোগল সিংহাসন উত্তরাধিকার দ্বন্দ্বে সিংহাসন দখলকে নিয়ে সেই সময় বাংলার যে সম্রাট শাহজাহানের পুত্র শাহ সুজার সাথে আওরঙ্গজেবের সংঘর্ষ বাধে এবং আওরঙ্গজেব জয়ী হলে সুজা বাংলা ছেড়ে আরাকানে যায়, কারণ সুজাও চেয়েছিল দিল্লি সিংহাসনের অংশীদার হতে বা দিল্লি সিংহাসন দখল করতে এবং এই উত্তরাধিকার দ্বন্দ্বে আওরঙ্গজেব জয়ী হয় এবং শাহ সুজা পরাজিত হয়ে বাংলা ছেড়ে আরাকান অঞ্চলে আশ্রয় নেয় এবং আরাকান রাজ শ্রীচন্দ্র সুধর্মার আশ্রয় প্রার্থী হন এই শাহ সুজা মুঘল যুবরাজ। তার এই মুঘল যুবরাজের উদ্দেশ্য ছিল তিনি এই মক্কায় হজ পালন করবেন এবং তার জন্য আরাকান রাজ শ্রীচন্দ্র সুধর্মা তাকে একটি জাহাজ দিয়ে মক্কায় যেতেও রাজি হয়েছিলেন, জাহাজ দিয়ে সাহায্য করতেও রাজি হয়েছিলেন। কিন্তু তিনি আরাকানে 8 মাস অতিবাহিত হলেও আরাকান রাজ তার কোনো প্রতিশ্রুতি পূর্ণ করেনি, বরং রাজা শাহ সুজার বড় মেয়েকে বিয়ের ইচ্ছা পোষণ করেন।
ফলে ক্ষোভ এবং হতাশা শাহ সুজা আরাকান রাজকে উৎখাতের পরিকল্পনা করেছিল। এর কারণ আছে, কারণ এই আরাকান যে রাজ শ্রীচন্দ্র সুধর্মা তিনি চেয়েছিল যে এই শাহ সুজাকে আওরঙ্গজেবের কাছে ধরিয়ে দিতে, কারণ মোটা অঙ্কের সে সময় শাহ সুজাকে ধরে দেওয়ার জন্য মোটা অঙ্কের পুরস্কার ঘোষণা করা হয়েছিল। সেজন্য তিনি চেয়েছিলেন শাহ সুজাকে ধরে দিতে, আবার তিনি চেয়েছিলেন শাহ সুজার বড় মেয়েকে বিয়ে করতে। ফলে ক্ষোভ এবং হতাশা শাহ সুজা ক্ষোভ এবং হতাশায় আরাকান রাজকে উৎখাতের পরিকল্পনা করে। এজন্য তার অনুগামী 200 তীরন্দাজ এবং স্থানীয় আরাকানি যে মুসলমান ছিল তাদের সহযোগিতা তিনি লাভেও সমর্থ হয়েছেন। কিন্তু একসময় এই পরিকল্পনা কিন্তু ফাঁস হয়ে যায়, ফলে অনেক মুসলমানকে হত্যা করা হয়। প্রথম পর্যায়ে আমরা যদি দেখি যে যেহেতু আর এই মুসলমানরা সেই সময় ক্ষমতা দখলে ব্যর্থ হয়েছে এবং শাহ সুজা বন্দী হয়েছে, তবে রাজমাস্টার হস্তক্ষেপে, রাজমাতা যে ছিল তার হস্তক্ষেপে জীবন রক্ষা পায় শাহ সুজা, এবং মহিলাদের হেরেমে এবং সুজাকে বন্দী করা হয়, শাহ সুজাকে বন্দী করা হয়। মুঘল যুবরাজ এবং এই মহিলাদের মুক্তির জন্য আরাকানি মুসলিম যারা ছিল তারা এই রাজপ্রাসাদের এক অংশে আন্দোলন করে অগ্নিসংযোগ করেছিল, জোর করে সুজাকে মুক্তি করতে চেয়েছিল আরাকানি মুসলিমরা। এই বিদ্রোহ রোধে আরাকান রাজ গণহত্যা চালায়। সেই সময় আরাকানে গণহত্যা চালিয়েছিল আরাকান রাজ। মুঘল মহিলাদের না খাইয়ে, অনেকে সব মুঘল মহিলাদেরকে না খেয়ে হত্যা করে এবং এই মুঘল যুবরাজকে হত্যা করা হয়, এবং এটা ছিল মুঘল বংশের জন্য একটা অপমানজনক। এই বিদ্রোহ আরাকানের যে রাজা তিনি এই মুঘল যে হেরেমের মুঘল মহিলারা তাদের না মানে অনাহারে রাখেন এবং পুরুষদেরকে শিরশ্ছেদ করে, এবং মগ দ্বারা মুঘল যুবরাজ হত্যা এটা মুঘল রাজবংশের একটা যাত্রা অভিমানে বা অপমানজনক ছিল। ফলে শায়েস্তা খান আওরঙ্গজেবের নির্দেশে 1666 সালে আরাকান আক্রমণ করে দখল করে। তখন থেকে আরাকান বাহিনী সব ক্ষেত্রে মুসলিমদের উপস্থিতি একটা লক্ষ্য করা যায়, এবং আরাকানে ব্যাপকভাবে ইসলামের বিস্তার ঘটে এই সময় থেকে। মূলত 1666 সাল থেকে আরাকানে মুসলিমদের ব্যাপকভাবে উপস্থিতি আমরা লক্ষ্য করব। সুতরাং আরাকানে যে দীর্ঘ সময় রোহিঙ্গারা ছিল এটা কল্পনাতীত ভাবে, সন্দেহাতীত ভাবে আমরা প্রমাণিত, এটা জেনে যাব যে আরাকানের রোহিঙ্গারা যে আরাকানের স্থায়ী অধিবাসী, এটা কোনো সন্দেহ নাই। এখন আমরা দেখবো যে রোহিঙ্গাদের অনুপ্রবেশ বাংলাদেশে। বিভিন্ন সময় রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশ করছে, এবং আমরা জানি যে মায়ানমারের আরাকান প্রদেশ মুসলিম অধ্যুষিত এলাকা, রোহিঙ্গারা আরাকানের মুসলিম সম্প্রদায়, একটা মুসলিম সম্প্রদায়, এদের উপর মায়ানমারের জান্তা সরকার বছরের পর বছর ধরে নির্যাতন নিপীড়ন করে আসছে। এই জান্তা সরকার রোহিঙ্গাদের মায়ানমারের নাগরিক বলে মেনে নিতে চায় না। তারা মনে করে যে যুগ যুগ ধরে কক্সবাজার বা চট্টগ্রাম থেকে মুসলিমরা আরাকানে গিয়ে আশ্রয় বা বসতি স্থাপন করেছে। তাদের মতে রোহিঙ্গারা বাংলাদেশের নাগরিক, মায়ানমাররা বা জান্তা সরকারের স্থানীয় নাগরিক। তারা মনে করে যে রোহিঙ্গারা হচ্ছে মায়ানমারের নাগরিক নয়, এরা হচ্ছে বাংলাদেশের বিশেষত কক্সবাজার এবং চট্টগ্রাম অঞ্চলের অধিবাসী। ফলে মায়ানমার সরকার এদের নাগরিক দিতে অস্বীকার করে। সে কারণে নির্যাতনের ফলে এবং জীবিকার তাগিদে নাফ নদী পার হয়ে বিভিন্ন সময় রোহিঙ্গারা বাংলাদেশে আসছে, এবং এর কয়েকটা পর্যায়ে এসেছে। যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন সময়ে আরাকানের রোহিঙ্গা মুসলিমরা তাদের প্রাণের ভয়ে মূলত এই নাফ নদী পাড়ি দিয়ে বা অন্য কোনো পথ দিয়ে, জলপথ দিয়ে কিন্তু বাংলাদেশে বিভিন্ন সময় প্রবেশ করেছে। এখানে আমরা এই রিফিউজি বা একটা অনুপ্রবেশ এখানে দেখতে পাচ্ছি, অভিবাসীদের বিভিন্ন সময় বিভিন্ন অঞ্চল হয়ে আরাকানের রোহিঙ্গা মুসলিমরা বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন পথ দিয়ে পাড়ি জমিয়েছে। নৌপথ দিয়ে হোক বা ছোট গিরিপথ দিয়ে হোক, তারা বিভিন্ন সময় বাংলাদেশে প্রবেশ করেছে। কারণ স্থানীয় যেসব মুসলিম যুবক তাদেরকে জোর করে হত্যা করেছে, এবং স্থানীয় যেসব মুসলিম মহিলারা আছে তাদেরকে তারা গণধর্ষণের শিকার হচ্ছে। এজন্য তারা জীবনের মায়া ত্যাগ করে কিন্তু তারা সমুদ্র পথে, দুর্গম পথে পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে বিভিন্ন সময়। কিন্তু আমরা জানি যে বৌদ্ধ ধর্মের মূলনীতি জীব হত্যা মহাপাপ, কিন্তু এটা কিন্তু তাদের আক্ষরিক অর্থে তাদের কাগজে সীমাবদ্ধ রয়েছে। আর একটা নিয়ে আমরা সবচেয়ে অবাক লাগার একটা বিষয় যে স্থানীয় বৌদ্ধ ধর্মগুরুরা, বৌদ্ধ ভিক্ষুরা কিভাবে একজন মানুষকে হত্যা করতে পারে, এটা আমাদের কল্পনারও বাইরে চলে গিয়েছে। এবং বৌদ্ধ ধর্মের মূল নীতিকেও পদদলিত করে তারা কিন্তু মুসলিম মহিলা, পুরুষ সকলকে নির্বিচারে হত্যা করছে, গণধর্ষণের শিকার হচ্ছে, এবং স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে স্থানীয় সাধারণ জনগণ সবাই কিন্তু আরাকানের রোহিঙ্গা বা জান্তা সরকারের এইসব রোহিঙ্গারা জান্তা সরকারের নির্যাতনের শিকার হচ্ছে। আরাকানের রোহিঙ্গা অনুপ্রবেশের প্রথম পর্যায়ে বাংলাদেশে বড় আকারের রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটে
সালে। তখন 3,50,000-এর মতো রোহিঙ্গা বাংলাদেশের চট্টগ্রাম ও কক্সবাজারে প্রবেশ করে। কক্সবাজার ছিল চট্টগ্রামের একটি মহকুমা। সেই সময় কক্সবাজার আলাদা কোনো জেলা নয়, চট্টগ্রামের একটা মহকুমা। এবং এই মহকুমার ওমর ফারুক ছিলেন এই মহকুমার প্রশাসক। তখন রাষ্ট্রপতি ছিলেন জিয়াউর রহমান। দুই দেশের সরকারের মধ্যে আলোচনা করে 3 লক্ষ রোহিঙ্গাকে ফেরত পাঠায়। বাকি 50,000 যে 3,50,000 রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করে, উভয় সরকারের রাজনৈতিক ভাবে বা আলোচনা করে 3 লক্ষ রোহিঙ্গাকে ফেরত পাঠায়। 50,000 রোহিঙ্গা কিন্তু বাংলাদেশে ধীরে ধীরে বাংলাদেশের সাথে মিশে যায়। প্রথম পর্যায়ের অনুপ্রবেশ এবং দ্বিতীয় পর্যায়ের অনুপ্রবেশ ঘটে রোহিঙ্গাদের 1991 এবং 92 সালে। তখন ওমর ফারুক চট্টগ্রামের বিভাগীয় কমিশনার। পূর্বে প্রথম পর্যায়ে যখন তিনি চট্টগ্রামের কক্সবাজারের মহকুমার প্রশাসক, দ্বিতীয় পর্যায়ে যখন রোহিঙ্গার অনুপ্রবেশ ঘটেছে 1991-92 সালে, তখন এই ওমর ফারুক চট্টগ্রামের বিভাগীয় কমিশনার। তিনি রোহিঙ্গাদের স্বাগত জানান এবং আসতে উৎসাহিত করেন। এর ফলে পুনরায় 3,50,000 রোহিঙ্গা আবার অনুপ্রবেশ করে। এই সময় রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন বা আরএইচও গঠন করে। এ সময় UNHCR ও ইউএনও ইউএন বা জাতিসংঘ এদের পাশে দাঁড়ায় এবং 21টি আশ্রয় শিবির স্থাপন করে, যেমন টেকনাফ, উখিয়া, রামু, খুলিয়া, পাজং, নাইখংছড়ি, এইসব বিভিন্ন অঞ্চলে 21টি আশ্রয় শিবির স্থাপন করে। এছাড়া বিদেশি এনজিও যেমন আল হারামাইন, আল মারকাজুল রাবেতা আল ইসলামী এদের ব্যাপকভাবে সক্রিয় হয়ে ওঠে। এইসব এনজিও গুলো পাশ্চাত্যের কিছু এনজিও এদের নিয়ে কাজ করে। প্রশাসনের লোকজন এদের দেখাশোনার জন্য অতিরিক্ত বেতন পেত বলে এদের প্রতি আগ্রহী ছিল। পরবর্তীতে এই রোহিঙ্গারা কিন্তু বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর সাথে যোগ দেয় এবং তারা বাংলাদেশে একটি সমস্যায় পরিণত হয়। দ্বিতীয় পর্যায়ে আরাকানের রোহিঙ্গারা 1991-92 সালে প্রবেশ করে। তৃতীয় পর্যায়ে আরাকানের এইসব রোহিঙ্গাদের অনুপ্রবেশ তৃতীয় পর্যায়ে 2006 সালে অনুপ্রবেশ ঘটে, যেটা ছিল চমকপ্রদ একটা ঘটনা। UNHCR এর প্রচেষ্টায় থার্ড কান্ট্রি সেটেলমেন্টের আওতা হয়ে এর মাধ্যমে 13 জনকে রোহিঙ্গা মুসলিমকে কানাডায় নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে আরো 9 জনকে নিয়ে যাওয়া হয় নিউজিল্যান্ডে। এবং এই নিউজিল্যান্ড, আমেরিকা, কানাডায় প্রাথমিক পর্যায়ে 9 জন, 13 জন প্রাথমিক পর্যায়ে, পরবর্তীতে আরো 9 জন এই এদেরকে কানাডায় নাগরিকত্ব দেওয়া হয় এবং পরবর্তীতে নিউজিল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়ার সাথে UNHCR এর চুক্তি হয়। এবং এই খবর যখন আরাকানে ছড়িয়ে পড়ে, তখন তৃতীয় দেশে যাওয়ার আশায় দলে দলে রোহিঙ্গা মুসলিমরা অনুপ্রবেশ করে বাংলাদেশে, যাদেরকে টেকনাফের 2টি এবং নাইখংছড়িতে একটি আশ্রয় শিবিরে সরকারি হিসেবে প্রায় 29,000 রোহিঙ্গা ছিল সেই সময়। কিন্তু বার্মা সরকার মনে করেন এদের সংখ্যা মাত্র 8,000। চতুর্থ পর্যায়ে 2017 সালের 25 আগস্টের পর থেকে রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠী বাধ্য হয়ে মিয়ানমারের রাখাইন রাজ্য ছেড়ে বাংলাদেশে পালিয়ে আসে। 2017 সালে বাংলাদেশে বর্তমানে 11 লাখের অধিক রোহিঙ্গা আশ্রয় রয়েছে। বাংলাদেশে বর্তমানে রোহিঙ্গা 11 লক্ষের অধিক। তাদের বেশিরভাগই মিয়ানমারের নিরাপত্তা বাহিনীগুলোর বর্বর নির্যাতন বা অভিযানের থেকে জীবন বাঁচাতে 2017 সালে 25 আগস্টের পর থেকে বাংলাদেশে প্রবেশ করে। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে 2017 সালের 23 নভেম্বর একটা চুক্তি স্বাক্ষরিত হয় উভয় দেশের মধ্যে। পরে দুই দেশ 2018 সালের 16 জানুয়ারি মাঠ পর্যায়ে কার্যক্রমে এগিয়ে নিতে ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্ট নামে একটি চুক্তি হয়। ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্ট অনুযায়ী প্রত্যাবাসন শুরু 2 বছরের মধ্যেও এখনো শেষ হওয়ার কথা ছিল। 18 সালে শেষ হয়েছে, কিন্তু 2020 সালেও এই 2 বছরে কিন্তু এটা শেষ হওয়ার কথা ছিল, কিন্তু আজও পর্যন্ত এটা আলোর মুখ দেখে নাই। এবং চতুর্থ পর্যায়ে মূলত আরাকান মুসলিমরা এসেছে মূলত তাদের জীবন বাঁচানো তাগিদে, কারণ আরাকান জান্তা সামরিক বাহিনী মানে অমানবিক ভাবে নির্যাতনের শিকার হয়েছে। অবাল বিরুদ্ধ বনিতা, আমি বলবো নারী পুরুষ সকল নির্বিশেষে আরাকানি জান্তা সরকারের হত্যাকাণ্ডের শিকার হচ্ছে এবং জীবন বাঁচাতে পাড়ি দিচ্ছে বাংলাদেশে নাপ নদীতে, এবং অনেকে আবার ইন্দোনেশিয়া, অনেকে বিভিন্ন দেশে পাড়ি দিচ্ছে জীবনের মায়া ত্যাগ করে। একই ছোট একটা বোর্ডে আবার ট্রলারে করে ভারত মহাসাগর পাড়ি দিয়েও তারা বিভিন্ন দেশে জীবনের মায়া ত্যাগ করে পাড়ি দিচ্ছে। কারণ আরাকানের বিভিন্ন সময় তারা ধর্ষণ, হত্যা, নির্যাতনের শিকার হচ্ছে, তাদের বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে আরাকানের এই সামরিক বাহিনী। চতুর্থ পর্যায়ের রাখাইন রাজ্য প্রত্যাবর্তনের আগে যাচের জন্য 29 জুলাই 6,000 পরিবারদের 25,000 রোহিঙ্গার একটি নতুন 6,000 পরিবারের 25,000 রোহিঙ্গার একটি নতুন তালিকা মিয়ানমারের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ সরকার। বাংলাদেশের কাছ থেকে এখন পর্যন্ত প্রায় 55,000 রোহিঙ্গা তালিকা পেয়েছে মিয়ানমার কর্তৃপক্ষ। রোহিঙ্গাদের প্রথম দলের ফেরার কথা ছিল গত বছরের 15 নভেম্বর, 19 সালের 15 নভেম্বর, কিন্তু রাখাইনের অনুকূল পরিবেশ না থাকায় রোহিঙ্গারা ফিরতে রাজি না হয় কার্যক্রম স্থগিত হয়ে পড়ে। দ্বিতীয়বারের মতো এই পদক্ষেপ নেওয়া হয় গত 22 আগস্ট, কিন্তু ব্যাপক প্রস্তুতির পরে রোহিঙ্গাদের অনিচ্ছার কারণে সেটা
আটকে যায়, সেটাও আটকে যায়। কারণ রোহিঙ্গারা ওইখানে যদি রোহিঙ্গারা অনুপ্রবেশ করছে কারণ তাদের জীবনের নিরাপত্তা নাই। কারণ মায়ানমার জান্তা সামরিক বাহিনী যে কোনো সময় তাদের আবার হত্যা করতে পারে, তাদের বাড়িঘর জ্বালিয়ে দিতে পারে, তারা ধর্ষণের শিকার হতে পারে, সেজন্য সেটাও আটকে আছে। চতুর্থ পর্যায়ে রোহিঙ্গারা স্বেচ্ছায় ফিরিয়ে না যাওয়ার জন্য মিয়ানমারকে দায়ী করে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একেএম আব্দুল মোমেন। তিনি সম্প্রতি বলেন যে মিয়ানমার রোহিঙ্গাদের মাঝে আস্থা তৈরি করতে পারে নাই, সে কারণে তারা ফিরতে রাজি হচ্ছে না। তবে মিয়ানমারের উপর চাপ সৃষ্টি অব্যাহত রয়েছে। রোহিঙ্গাদের ফিরিয়ে নিতেই হবে, তাদের আমরা বসিয়ে বসে খাওয়াতে পারবো না, তাদের ফিরে যেতে হবে। এটা হচ্ছে পররাষ্ট্রমন্ত্রীর একটা বিবৃতি। রোহিঙ্গা সংকট বিষয়ে বাংলাদেশে কঠোর অবস্থান নেবে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই অঞ্চলে বৃহৎ শান্তি ও স্থিতিশীলতার জন্য বিশ্ব নেতৃত্বকে এই সমস্যা অবশ্যই দ্রুত সমাধান করতে হবে। রোহিঙ্গা সংকট নিয়ে বিশ্বকে আরো উদ্বিগ্ন হওয়া উচিত বলে তিনি মনে করেন এবং এই সংকটের সমাধান খুঁজে বের করতে তিনি বিশ্ব নেতৃত্ববৃন্দকে আহ্বান জানান। ডক্টর মোমেন আরো বলেন যে রোহিঙ্গা প্রত্যাবর্তনের বিষয়ে বাংলাদেশ জোর করে কিছু করতে চায় না। রোহিঙ্গা প্রত্যাবর্তনের জন্য বাংলাদেশ জোর করে কিছু চায় না, জোর করে কোনো কিছু করতে চায় না। সেই সাথে তিনি মাতৃভূমিতে ফিরতে না চাওয়া রোহিঙ্গাদের মাঝে আস্থার ঘাটতি দূর করার উপরও গুরুত্ব আরোপ করেন মিয়ানমারের সরকারের জন্য। আমরা জানি যে রোহিঙ্গারা যদি জীবনের নিরাপত্তা না পায়, তাদের জীবন সম্পদ সম্ভ্রমের নিরাপত্তা না পেলে কিভাবে তারা মিয়ানমারে ফিরে যাবে। রোহিঙ্গা অনুপ্রবেশের সৃষ্ট সমস্যা। রোহিঙ্গারা টেকনাফে সংরক্ষিত বিভিন্ন সময় বাংলাদেশে বিভিন্ন সময় রোহিঙ্গারা অনুপ্রবেশ করেছে এবং তার ফলে বাংলাদেশ যেহেতু একটা দরিদ্র প্রদেশ, তার ফলে বাংলাদেশ নানা সময় নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছে। যেমন রোহিঙ্গারা টেকনাফের সংরক্ষিত যে স্নটি বনাঞ্চল এটা ধ্বংস করে ফেলেছে, তারা বান্দরবনের ইন্দো মালাউই বনভূমিও ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। তাছাড়া রোহিঙ্গারা এদেশে বহিরাগত আপদ হিসেবে তারা বহিরাগত নাগরিক হিসেবে তারা নানাবিধ অপরাধমূলক কর্মে জড়িয়ে পড়েছে। যেমন আরএসও এর প্রধান যে নাজমুল আলম, তার নেতৃত্বে বঙ্গোপসাগরে প্রায় 14টি ছোট ডাকাতি করা হয়। রোহিঙ্গাদের সাথে বিভিন্ন জনগোষ্ঠীর ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। 1992 সালে মোহাম্মদ আলমের নেতৃত্বে 16 জনের একটি রোহিঙ্গা দল পালিয়ে পাকিস্তানে যায়। সেখান থেকে তারা আফগানিস্তানে যায় জঙ্গি প্রশিক্ষণের জন্য। 1996 সালে 29 ডিসেম্বর উখিয়াতে একটি হরকাতুল জিহাদি ক্যাম্প পাওয়া যায়, যেখানে 41 জন রোহিঙ্গা জঙ্গি ছিল। স্থানীয়দের উপর আর্থসামাজিক প্রভাব ফেলছে, দ্রব্যমূল্যের উপর প্রভাব ফেলছে। তারা 2018 সালের মে মাসে হতে জুন মাসে চালানো এক সমীক্ষা দেখা যায় যে রোহিঙ্গারা ত্রাণের পণ্য স্থানীয়দের মধ্যে বাজার মূল্যের চেয়ে কম দামে বিক্রি করে দিচ্ছে। তারা ডাল, মসুর ও খাবার তেল বিক্রি করে দিচ্ছে, ফলে স্থানীয় দোকানদারদের বিক্রি কমে যাচ্ছিল। অন্যদিকে রোহিঙ্গাদের দ্বারা অন্যান্য পণ্য যেমন মাছ, মাংস, আলু, সবজি ও জ্বালানি কাঠের ক্রয় বৃদ্ধি পাওয়া স্থানীয় বাজারে এইসব পণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে। সুতরাং স্থানীয় হঠাৎ কোনো জনসংখ্যা যখন এক অঞ্চলে বেড়ে যায়, তখন আর্থসামাজিক অবস্থার উপর একটা চরম প্রভাব পড়ে। মজুরির উপর প্রভাব। রোহিঙ্গা শরণার্থী আগমনের পর স্থানীয় দিন মজুরি কমে গেছে। স্থানীয় যারা ছিল তাদের মজুরি কমে গেছে, বিশেষত কৃষিকাজ ও অদক্ষ শ্রমিকরা এতে আক্রান্ত হচ্ছে। বিপুল পরিমাণ রোহিঙ্গা রোজগারের স্বার্থে কম মজুরিতে কাজ নেওয়া স্থানীয়দের কম মজুরিতেও কাজে নামতে বাধ্য হয়ে। স্থানান্তর। 2015 সালে রোহিঙ্গাদের প্রত্যাবর্তন বা স্থানান্তর। 2015 সালে বাংলাদেশ সরকার এদেশে বসবাসরত রোহিঙ্গা উদ্বাস্তুদের বঙ্গোপসাগরের একটি দূরবর্তী দ্বীপ টেঙ্গারচরে স্থানান্তর পরিকল্পনা প্রস্তাব করেছে। পরিকল্পনাটি মানবাধিকার এবং ইউএনএইচসিআর সমালোচনায় তখন কার্যকর হয়নি। পরবর্তীতে অক্টোবর এবং নভেম্বর মাসে 2016 সালে এর মধ্যে প্রায় 65,000 রোহিঙ্গা শরণার্থীকে মায়ানমার থেকে আসে পুনরায় 65,000। বাংলাদেশ সরকার স্থানান্তর পরিকল্পনা পুনর্জীবিত করার সিদ্ধান্ত নেয়। টেঙ্গারচর ঝড়ের সময় নিমজ্জিত হয়ে যায়। এই টেঙ্গারচর এবং মেঘনা নদীর পলল জমে এটি 2000 সালে গঠিত হয়। এই চরটা বেশিরভাগ মানচিত্রে এটি অন্তর্ভুক্ত এখনো করা হয় না। এটি 30 কিলোমিটার দূরে হাতিয়া দ্বীপ থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত, হাতিয়া দ্বীপ থেকে, এবং যার নিকটবর্তী বসবাসকারী এলাকাটা হচ্ছে এই টেঙ্গারচরের নিকটবর্তী বসবাসকারী এলাকা হচ্ছে হাতিয়া দ্বীপ, যা প্রায় 30 কিলোমিটার দূরে। এই বাংলাদেশের সেনাবাহিনীর উদ্বাস্তুদের জন্য দ্বীপটিকে বসবাসের জন্য গড়ে তুলতে অবিরাম কাজ করে যাচ্ছে, যার নাম দেওয়া হয়েছে ভাষাঞ্চল। আমরা এই সম্পর্কে একটু ছবি দেখি। বঙ্গোপসাগরের এই হাতিয়া দ্বীপের নিকট থেকে 30 কিলোমিটার দূরে এই টেঙ্গারচর, এই অঞ্চলে নাম দেওয়া হয়েছে ভাষাঞ্চল। এইখানে যেসব মূলত এইসব অঞ্চলে যেসব রোহিঙ্গারা আছে, নাইখানচুরি, চট্টগ্রামের বা কক্সবাজারের, এদেরকে এইখানে পুনর্বাসিত করা হবে এবং এইখানে তাদের রাখা হবে। এই নৌবাহিনীর ফরওয়ার্ড বেজ
কিন্তু এই ভাষান্তর। এখানে আমি বলছি যে অধিকাংশ সময় এটা জ্বরের সময় এটা প্লাবিত হয়ে যায়, কিন্তু নৌবাহিনী এবং সেনাবাহিনী যৌথভাবে কাজ করে যাচ্ছে এটাকে বসবাসের উপযোগী করার জন্য। এবং এইখানে এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি ভাষান্তর, দ্যাট মিনস ঠ্যাঙ্গার চর, আধুনিক নাম দেওয়া হচ্ছে ভাষান্তর। এইখানে অনেক বাড়িঘর মানে মূলত তৈরি হচ্ছে এই রোহিঙ্গাদের জন্য। এখানে আমরা দেখতে পাচ্ছি ফ্ল্যাট তৈরি হচ্ছে, স্থানীয় বাসস্থান তৈরি হচ্ছে এখানে এই রোহিঙ্গাদের দেখভালের জন্য। এবং বিস্তীর্ণ অঞ্চলে এখানে বসবাস উপযোগী করার জন্য কাজ করে যাচ্ছে সেনাবাহিনী, নৌবাহিনী আর সামরিক বাহিনীর লোকজন। এইখানে এই ভাষাঞ্চলে বা ঠ্যাঙ্গারচরে রোহিঙ্গাদের পুনর্বাসিত করা হবে। প্রত্যাবর্তন 2018 সালের 15 নভেম্বর রোহিঙ্গার প্রত্যাবর্তনের প্রথম সময়সীমা ঠিক করা হয়েছিল। সে সময় রোহিঙ্গারা রাজি না হয় কাউকে রাখাইনে পাঠানো যায়নি। মিয়ানমার সরকার সম্প্রতি প্রত্যাবর্তনের জন্য 1033 পরিবারের 3540 জনের নামে তালিকা পাঠায়। বর্তমান প্রত্যাবর্তনের চেষ্টা চললেও রোহিঙ্গারা ফিরে যেতে অস্বীকৃতি জানিয়েছে এবং তারা 5 দফা দাবি সংবলিত একটি প্রচারপত্র বের করেছে। দফাগুলো হচ্ছে এমন যে রোহিঙ্গারা রাখাইনে স্থায়ী বাসিন্দা, সেখানে রোহিঙ্গাদের স্থানীয় স্বীকৃতি দিয়ে সংসদে আইন পাস করতে হবে। আরাকানে বসবাসরত রোহিঙ্গাদের নাগরিকত্ব ও পরিচয় পত্র দিতে হবে। রোহিঙ্গাদের নিজ গ্রামে ফিরে দিতে হবে। কেড়ে নেওয়া জমি জমা যথাযথ ক্ষতিপূরণ সহ ফেরত দিতে হবে। আরাকানে রোহিঙ্গাদের জীবন ও সম্পদ সুরক্ষার জন্য রোহিঙ্গা পুলিশ বাহিনীর সঙ্গে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করতে হবে। মিয়ানমারের স্থানীয় আদালতের পরিবর্তে আন্তর্জাতিক অপরাধ আদালতে অপরাধীদের বিচার করতে হবে। এটা 5 দফা রোহিঙ্গাদের দাবি। আমরা পরিশেষে বলতে পারি যে আরাকান যে রোহিঙ্গারা একসময় সংখ্যাগরিষ্ঠ ছিল তা আজ তারা বহিরাগত আপাত বলেও ওইখান থেকে তারা বিতাড়িত হয়ে বাংলাদেশে আশ্রয় নিচ্ছে এবং নিতে বাধ্য হচ্ছে। ফলে বাংলাদেশের মতো একটি দরিদ্র দেশে এই শরণার্থীদের দেখভাল করা সত্যি কঠিন হয়ে পড়েছে বা দাঁড়িয়েছে। আর এটার জন্য সমাধান প্রয়োজন বার্মা সরকারের সৎ উদ্যোগ। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা এই সম্পর্কে বা আরাকান রোহিঙ্গা মুসলিম সম্পর্কে যদি আমরা বিস্তারিত আরো জানতে চাই, তাহলে আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান তার একটা বিখ্যাত আর্টিকেল প্রবন্ধ রয়েছে, আরাকানি রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠী উৎস ও ক্রমবিকাশ, একটি ঐতিহাসিক সমীক্ষা 1204 থেকে 1785 খ্রিস্টাব্দ। এই নামে একটা বিখ্যাত প্রবন্ধ রয়েছে আরাকানের রোহিঙ্গা মুসলিমদের উপরে। আমরা বিস্তারিত জানতে পারবো। তাছাড়াও আমরা এম আলিকের তানি মুসলিম মাইনরিটিস ইন দ্য ওয়ার্ল্ড সেটা কিছুটা জানতে পারবো। তাছাড়া ডক্টর মাহফুজুর রহমান আকন্দ, ডক্টর আবু মোহাম্মদ নোমান আসাদুল্লাহ তাদের বই সমকালীন বিশ্বে মুসলিম সংখ্যালঘু, এই বইয়ে আমরা আরাকানি মুসলিমদের সম্পর্কে জানতে পারবো। তাছাড়াও অনলাইন এবং সমকালীন অনলাইন এবং উইকিপিডিয়াতে আমরা বিস্তারিত আরো উৎস হিসেবে পেয়ে যাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আজকের ক্লাসটা তোমাদের এই করোনাকালীন সময়ে কিছুটা হলেও একাডেমিক কার্যক্রম সচল রাখতে তোমাদের সহায়ক ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। তো আজকে পর্যন্তই, সকলে ভালো থাকুন।